এখন ৩টে বেজে গেছে। আমি এখন একটি লাইভ করছি। মনে একটা ভাবনা এলো, সেটা হচ্ছে আমি প্রথম ইউটিউব চ্যানেলটার নাম দিয়েছিলাম স্পিরিচুয়াল জার্নি। এবং আমি ধরুন মিশনে থেকে যা শিখেছি, ধরুন আমি 96 সালে মিশনে ভর্তি হয়েছিলাম, রামকৃষ্ণ মিশন বেলঘরিয়া, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে। এরপরে মিশনের হয়ে বিভিন্ন কাজগুলো করা, রিলিফ ওয়ার্কে অংশ নেওয়া। দার্জিলিং মিশনে আমি প্রায় 7 বছর ছিলাম অ্যাজ এ ভলেন্টিয়ার। আমি ওখানে পড়িয়েছি, রিলিফ করেছি, কাজ দেখাশোনা করেছি, সবই করেছি। সেই বিষয়গুলোই একটু ভালোভাবে বলতে চেয়েছিলাম। তা সেটাতে আমি খুব একটা ইন্টারেস্ট কারুর দেখলাম না। তো আমি পড়ার বিষয়গুলো নিয়ে বলা শুরু করেছি এবং স্পিরিচুয়াল জার্নির নামটাও চেঞ্জ করে স্টাডি জোন করা হয়েছে। এবার সোমশুভ্রকে অনুরোধ করেছি, অরিন্দমকে অনুরোধ করেছি, অতনুকে বলেছি, রাজাকে বলেছি, এরকম আরও অনেককে বলেছি বিভিন্ন বিষয় নিয়ে। মানে একটা জায়গায় যাতে যে কেউ একটা দিশা পায় এবং সেইভাবে সে এগাতে পারে, তাই জন্যে স্টাডি জোন চ্যানেলটা আমি একটু আগে আলো বিষয়ক আলোচনা জাস্ট কমপ্লিট করলাম। তো এখন আমি যে বিষয়টা বলছি, এখন তো প্রথম কথা কেউ জেগে নেই মনে হয়। আর আমার লাইভও যে খুব বেশি, মানে খুবই হয়তো 2-3 জন দেখে কি দেখে না, এরকম একটা ব্যাপার চলছে বহু বছর ধরে। তো যাই হোক, এটা কোনো ব্যাপার না। আমি আমার মনের কথাটা বলছি। আমি আজকে বলবো সনাতন ধর্ম নিয়ে। দেখুন, এই যে সনাতন কথাটার মধ্যেই লুকিয়ে আছে সনাতন ধর্ম আসলে কি। আর সনাতন মানে হচ্ছে শাশ্বত, যা শাশ্বত, তাই সনাতন ধর্ম। এবং আমার ভারতবর্ষের যে ধর্ম ছিল সেটা ছিল সনাতন ধর্ম। সেখানে আমাদের 6টি দর্শন আছে। সেখানে নাস্তিকবাদও আছে, অজ্ঞেয়বাদও আছে, সাংখ্য দর্শন আছে, অবতারবাদ আছে, বেদান্ত আছে। যার যেটা, মানে ঠাকুর বলতেন মাছ বিভিন্নভাবে রাঁধছেন, যার পেটে যেটা সয়। তো যেমন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মৃত্যুর 2 দিন আগে, মানে তখন স্বামীজি ভাবছেন এই সময় যদি বলতে পারো তুমি ভগবান, তবে বুঝবো তুমি ভগবান। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানিং এ দেহে শ্রীরামকৃষ্ণ, তবে তোর বেদান্তের দিক থেকে নয়। কারণ হচ্ছে বেদান্ত তো অবতার মানে না। বেদান্ত হচ্ছে অহম ব্রহ্মাস্মি, তত্ত্বমসি, তুমি সেই, চিদানন্দ রূপ শিবহম শিবহম, নচেতন বুদ্ধি নচেতন শক্তি। তাই এই সনাতন ধর্ম, এই ধর্মে বহু মহাপুরুষ এসেছেন, তাদের সাধনা লব্ধ জ্ঞান বিতরণ করেছেন, আমাদের আলোকিত করেছেন। যুগে যুগে তারা এসেছেন। বলতে গেলে তারা একই কথাই বলেছেন, সেই সময়কার ভাষা অনুযায়ী সেই কথাগুলো বলেছেন। একটি বিখ্যাত বই আছে গীতা তত্ত্বে শ্রীরামকৃষ্ণ। গীতা এবং কথামৃতের মধ্যে মিলগুলো নিয়ে আলোচনা আছে। আবার একটি গীতায় আছে, গীতা তো অনেক আছে, গীতা মানে গীত, যে সুর আছে একটা, বাসুদেবং সুতং দেবং, এই ধরনের, এটা মনে হয় সামবেদীয় সুর হতে পারে মনে হয়। তো যাই হোক, তো এই 7টা, মানে 700 শ্লোক, 18টা অধ্যায়,
আমরা জানি কি যে মানে অর্জুন তিনি বলছেন যুদ্ধ করবেন না, তিনি বলছেন এদের সাথে যুদ্ধ করাটা ঠিক হবে না। আর শ্রীকৃষ্ণ তো এখন তাকে অনুপ্রাণিত করছে, এই ক্লৈবং মাসমং গামং পার্থ, তুমি ক্লীবতা পরিত্যাগ করো, পুরো শ্লোকটা। এবং এটা বিবেকানন্দ বলেছিলেন যে সমগ্র গীতার মূল ভাবটি লেখা আছে এই শ্লোকটিতে, যে তুমি ক্লীবতা পরিত্যাগ করো, এই মানে তুমি দুর্বলতা পরিত্যাগ করো, এবং এই ক্লীবতা তোমায় শোভা পায় না, অর্জুনকে বলছে। তো গীতার ভাষ্য আছে, সব কিছুরই আছে ভাষ্য, যে যার মতো করে আলোচনা করেছেন। তা দেখুন, আমাদের এই যে বাংলা, এই যে বঙ্গভূমি, এই বেদান্তের জন্মস্থান কিন্তু বাংলায়। কেন বলছি, শঙ্করাচার্যই তো বেদান্তের করেছিলেন। যখন বৌদ্ধ ধর্মের একটা পর্যায়ে আসলো, তো তখন আবার সনাতন হিন্দু ধর্ম, যাই হোক, তো এই এনার গুরু ছিলেন হচ্ছেন গোবিন্দপাদ। এখানে সেই কথাটা আছে যেখান থেকে নির্বাণ শতকম এসছে, যে তুমি কে। তা যেখানে উনি বলছেন যে আমি মন নই, বুদ্ধি নই, চিত্ত নই, অহংকার নই, আমার মাতা পিতা বন্ধু কেউ নেই, আমি শিব, আমি চিত্ত, চির আনন্দ, মানে আনন্দরূপ, চিরানন্দ রূপম, শিব অহম, মানে আমি এনার যে গুরু, গোবিন্দপাদের যে গুরু, তিনি হচ্ছেন গৌড়পাদ, তিনি আমাদের বঙ্গভূমি মানব। এবার ধরুন তন্ত্র, সেটাও বাংলা। আচ্ছা, আর আরো অজস্র, মানে অনেক ধর্মের উৎপত্তিস্থল বাংলা বলতে গেলে আমি একটু বৃহত্তর, মানে বাংলা, আসাম, এই জায়গাটাকে নিয়ে বৌদ্ধ ধর্ম ধরুন, হ্যাঁ, তা সেইখানে যে বৈশালী বা এই যে বোধগয়া, মানে বিহার, এগুলো এক জায়গায় একটা ইস্টার্ন রিজিয়ন আর কি। তো এখানে বহু, দেখুন, একই ভূমিতে শ্রী চৈতন্যদেব আবির্ভাব হয়েছেন, একই ভূমিতে শ্রীরামকৃষ্ণদেব আবির্ভূত হয়েছেন, স্বামী বিবেকানন্দ আবির্ভূত হয়েছেন। তাহলে সেই ভূমি, তার মর্যাদাই আলাদা। একটু ভাবুন না, যে বাংলা গান কারা গেয়েছেন, কারা লিখেছেন, বাংলা সাহিত্য, এ আপনি কোন জাতি বা দেশ বা ভাষাভাষীর মধ্যে আছে এত উন্নত সাহিত্য সংস্কৃতি। স্বামীজি বলছেন স্বামী শিষ্য সংবাদে, যে অফিসে পড়ছো ঠিক আছে, কিন্তু বাড়িতে তুমি ধুতিটাই পড়ো। বলছে দেখো, একটা গ্লাস আর একটা ঘটি, কোনটা বেশি শিল্পসম্মত? আমাদের সব কিছুই আর্ট। আমাদের রান্না, এই রান্না নিয়ে এত এক্সপেরিমেন্ট, ঠিক আছে, ফোড়ন, কি ফোড়ন দেব, আজকাল তো রান্নার কত চ্যানেল হয়ে গেছে, সেখানে বিভিন্ন গুণী মানুষ তারা আলোচনা করছেন বিভিন্ন ধরনের রান্না নিয়ে। তো এই বাংলায় দেখুন, হয়তো একটা অধঃপতন হয়েছে, বা কিন্তু এটাই শেষ কথা না। আজকে আমি একটি ছেলের কথা বলছি, আমাদের পাশের বাড়িতে থাকে, ওকে আমি পড়াই, অঙ্ক সাহেবের কিন্তু নামটা পুরো মুখস্থ। এবার আপনি ভাবতে পারেন, একটা 5-এর ছেলে নামটা মুখস্থ না। আমি দার্জিলিংয়ে একটি বাচ্চাও পাইনি, আমি ওখানে 12 অবধি পড়াতাম, মানে একজনও পাইনি যে নামটা ঠিকঠাক বলতে পারে, একজনকেও পাই। নামটা মুখস্থ করতেই হবে এরকম কোনো মানে নেই, তবে নামটা মুখস্থ থাকলে ক্যালকুলেশনটা তাড়াতাড়ি হয় এবং সুবিধা হয় আর কি। যাই হোক, তাড়াতাড়ি হলে তো সুবিধা হবে। আমি সনাতন ধর্ম নিয়ে বলছিলাম। তো এখানে কিছু খুব মজার জিনিস আছে। শিব বড় না বিষ্ণু বড়?
পদ্মলোচন পণ্ডিত বলেছিলেন যে আমি শিবকেও দেখিনি, আমি তো ওনাকেও দেখি, বিষ্ণুকেও দেখিনি, আমি এটা বলতে পারবো না। আসলে এই বড় ছোট ব্যাপারটাই খুব অদ্ভুত। কিশোর কুমার বড় না রফি বড়, না উত্তম বড় না সৌমিত্র বড়, ঠিক আছে এটা থাক না, এটা সবাই সবার মতো করে সুন্দর। হ্যাঁ, এটা আমাদের সনাতন ধর্মের শিক্ষা যে তুমি তোমার মতো করে ধর্মাচরণ করো। ব্রাহ্মণ নিয়ে অনেকে বলেন যে তুমি কি ব্রহ্মকে জেনেছো? তো না হলে ব্রহ্মকে না জানলে ব্রাহ্মণ, এটা আসলে ঠিক না। ব্রহ্মকে জানাটা তো একটা বলতে গেলে অন্তিম পর্যায়ে। প্রথম নিতে আছে, এরপরে 21 দিন দেহ থাকে সাধারণ মানুষের। এটা আবার আরেক জায়গায়ও আছে, এটা পরীক্ষা করে দেখা হয়েছিল। এটা ওই তুই পরমহংস হবি বলে স্বামী কল্যাণানন্দ, স্বামী সর্বাগীতানন্দের এই বইটার মধ্যে আছে, না স্বামী সর্দেশানন্দ হতে পারে, যাই হোক আমি ভুল হতে পারে। এরকম 21 দিন ধরে পরীক্ষা করে দেখা হয়েছিল যে দেখা যাক কি হয়। এমনকি মনুষ্য একজন এসেছিলেন। তো ধর্ম সেই ধাতু গম প্রত্যয়, যা আমাদের ধারণ করে রাখে, যা আমাদের চলতে মানে আমাদের অগ্রসর ঘটায়, তাই ধর্ম। মানে এখানে ধর্ম মানে যে প্রপার্টিস না, এবং রিলিজিয়ানও না। তা আমাদের কি ধরে রাখে? আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের সব অনেক কিছুই, ভাষা সাহিত্য, যা আমাদেরকে একটা প্রকাশ করে। এখানে আমি একটা ঘটনা উল্লেখ করছি। আমি দার্জিলিং মিশনে ছিলাম বহুদিন, আপনারা জানেন অনেকেই। তো কোর্ট থেকে কয়েকজন বিচারপতি এসেছেন ভিজিট করতে। মহারাজ বলছেন ওনাদের এন্টারটেন করতে, কথা বলতে আর কি। এবার আমি বলছি, মহারাজ এরা তো অত্যন্ত শিক্ষিত, এরকম সব মানুষ এসছে, এদের সামনে আমি মানে এদের সাথে কি কথা বলবো? মহারাজ বলছেন, তুমি ভুলে যেও না তুমি রামকৃষ্ণ মিশন রিপ্রেজেন্ট করছো। তো এই কথাটা না আমি কখনোই ভুলি না। অনেক মানে কিছু হয়তো কোনো খারাপ কথা বলছি বা খারাপ আচরণ করছি যেটা ঠিক না, হয় না, মাথা গরম হয়ে গেল বা কিছু হলো, কিন্তু ওই কথাটা যে তুমি রামকৃষ্ণ মিশন রিপ্রেজেন্ট করছো। একইভাবে ধরুন আমি এই পরিবারের সন্তান, আমার বাবা এরকম ছিলেন বা আছেন, আমার মা এরকম, বা আমার কাকিমা, আমার বোন, কাকু, তা আমি এমন কেন আচরণ করতে পারি যেটাতে বংশের মর্যাদা, এই বংশ মর্যাদা কিন্তু একটা খুব বড় ব্যাপার। এই বোধটা যে আমি কি এরকম করতে পারি যাতে তার মর্যাদা হানি হয়, এই সতর্ক থাকাটা, তাই এটা এই ধর্মের ইয়ে থেকে কথা থেকেই আসলো যে ধারণ করে রাখে আমার ঐতিহ্য, আমার সংস্কৃতি। হ্যাঁ, কিছুই না, ধরুন এই আমি যে শোবো কোন দিকে মাথা দেব, বলা হয় দক্ষিণ বা পূর্ব দিকে মাথা দিতে হয়। মানে ভূচম্বক ক্ষেত্র উত্তর থেকে এবং দক্ষিণে বিস্তৃত। আচ্ছা, ঠাকুর ঘরে ঠাকুরের মুখটা কোন দিকে থাকবে? হয় পশ্চিম দিকে থাকবে, নয় হয়তো দক্ষিণ বা উত্তর, এখন মনে পড়ছে না। এবং যাদের বইতে হয়েছে তারা জানে যে ওই হাতে জল নিয়ে জলটা এরকম করে আপানো, পঞ্চ যে বায়ু তাকে ইয়ে করা হয়। এছাড়া রামকৃষ্ণ মিশনে যে আছে ব্যাপারটা, সেটা হচ্ছে একটা মন্ত্র, সেটি হচ্ছে ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি ব্রহ্মাগ্ন ব্রহ্মণা হুতম ব্রহ্মে বতে ন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনাম। আমি যা খাচ্ছি, যে খাচ্ছি, সবই ব্রহ্ম, আমি তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি এভাবে না হলেও কৃষকদের কৃতজ্ঞতা জানাতে পারেন, দোকানদারদের, মানে তারা তো ফসলটা ফলালো,
তারপরে সেগুলো বিভিন্ন দোকানে আসলো, সবাইকে কৃতজ্ঞতা জানালেন, আপনি খেতে পাচ্ছেন, আপনি একটা সেই রকম শ্রদ্ধা সহকারে খাওয়া, ভোরবেলায় ওঠাটা, এখনও যদি অনেক আমি বিশ্বরূপ মহারাজ জানেন তো 2:30টার সময় উঠত, তাড়াতাড়ি শুয়ে পড়তেন 10টার মধ্যে। এটা আমি দার্জিলিংয়ে কথা বলছি, তার আগে বেলঘরিয়া বা বরানগর তখন অন্যরকম ব্যাপার ছিল। উনি এরকম তাড়াতাড়ি উঠে চাটা করে পড়াশোনা, হ্যাঁ, তারপরে আমরা যেতাম 4টের সময়, তো তখন পাঠ হতো, তারপরে আমরা সূর্যোদয় দেখতাম, কাঞ্চনজঙ্ঘা দেখতাম, যে এই সূর্যের আলো কাঞ্চনজঙ্ঘায় পড়ে যে এই সাদাটা রক্তিম হয়ে যাচ্ছে বা সোনার মতো চকচক করছে। হ্যাঁ, আমার বলতে দেখ শিব শুয়ে আছে, মানে এরকম দেখা যায় আর কি, যেমন আমরা মেঘের মধ্যে অনেক রকম ফিগার খুঁজে পাই, সেই রকম। তা এই ধর্ম কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে, নিচু করতে এটা শেখায় না। এই ধর্ম বলে প্রত্যেক ধর্মের সম্মান আছে, যে যার মতো করে নিজের ধর্ম পালন করো এবং অন্য ধর্মের অসম্মান করো না। এটা সনাতন ধর্মের কথা। সনাতনী বলে, এবং সনাতন শব্দটা আমরা ছোটবেলাতে আমি শুনিনি, এটা কয়েক বছর হলো আমি শুনতে পাচ্ছি। সনাতন মানে শাশ্বত, যা ছিল, যা আছে, যা থাকবে। হ্যাঁ, যেমন বেদ বলে অপৌরুষেয়, আরেক নাম শ্রুতি, তা মনে রাখে আমাদের যে শাস্ত্র। এবং এই যে অনেকে বলেন যে স্বামীজি বলেছেন গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো, এটা একটা বক্তৃতার অংশ। এখানে অনেক কথা আছে, যে বলছে আমাকে হয়তো অনেক সাহস করে বলতে হচ্ছে, কিন্তু আমার শরীর যদি শক্ত সবল না হয়, তাহলে আমি গীতার শক্তিদায়ী বাণীগুলোর মর্ম সঠিকভাবে উপলব্ধি করতে পারবো না। এটা স্বামীজির কথা। আর প্রেমেশ মহারাজ তো প্রতিদিন 2টো করে শ্লোক গীতার জিজ্ঞেস করতেন, যাদের মানে মুখস্থ করতে বলতেন, মানে মুখস্থ না, কথাটা আসলে আত্মস্থ করা। আর দেখুন শ্রীরামকৃষ্ণের ইয়েতে দেখবেন ভৈরবী ব্রাহ্মণী এসছেন, তিনি তন্ত্র সাধনা শিখিয়েছেন। আচ্ছা, একজন মুসলিম গুরু, ওর নাম গোবিন্দ দাস মনে হয়, যাই হোক, উনি মুসলিম সাধনা শিখিয়েছেন। তারপরে শেষে আসলেন তোতাপুরী, যিনি বেদান্ত করে, এবং শ্রীরাম কথা মানে কি বলছি, রামকৃষ্ণ মিশনের সাধুরা হচ্ছেন পুরী সম্প্রদায়। এরকম 10টা আছে, পুরী, গিরি, অরণ্য, পর্বত, এরকম আছে। হ্যাঁ, তা শ্রীরামকৃষ্ণ কিন্তু 3 দিনে সেই জায়গাটায় পৌঁছেছেন, সব কটা সাধনাই বলতে গেলে। প্রথম কথা তো তিনি ভগবান, তিনি অবতরণ থেকে অবতার কথাটা এসছে। আর দ্বিতীয় কথা হচ্ছে তিনি যে নিষ্ঠা সহকারে 12 বছর সাধনা করেছেন দেখানোর জন্য আমাদের, বলছে আরেকটা দিন চলে গেল মা দেখা দিলি না, বা ওই গলায় ছুরি দেবো, বা এরকম সমস্ত একটা মায়ের কাছেই ভাবনার বই, মানে ভাবনার সঙ্গে কথা। আগে ধরুন স্বামীজি মাকে বলছেন জ্ঞান দাও, বিবেক দাও, ভক্তি, তখন আমার কাজ দরকার। ঠাকুর বলছেন মাকে গিয়ে বল তুই মাকে মানিস না, তাই তোর এরকম অবস্থা। স্বামীজি কিন্তু বলতে পারছেন না যে আমার একটা চাকরি দরকার, আমাকে বিদ্যাসাগর স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে, আমি এখন কোথায় পড়াবো, আমাদের বাড়ির এই অবস্থা, কি করব। তো উনি কি বলছেন, ভক্তি দাও, কারণ কি উনি দেখতে পাচ্ছেন। আর ঠাকুর খুব উল্লসিত, এরকম 3 বার আসার পরে বলছে যা ঠিক আছে, তোদের মোটা ভাত কাপড়ের অভাব হবে না। এটা কিন্তু হয়নি ঘটনাটা, ক্ষেত্রীরাজে অনেক হেল্প করেছেন, স্বামীজির চিঠি আছে সে বিষয়ে। যাই হোক, আরও অনেক মানুষ হয়তো থাকবেন। 3 ভাই কিন্তু যথেষ্ট মানে বিখ্যাত। স্বামীজি তো সম্বন্ধে আপনারা জানেনই, একসাথে 26টা চিন্তা করতে পারতেন স্বামীজি। ভারতকে মর্যাদা ফিরিয়ে দিয়েছেন এবং বলেছেন যে আজ থেকে 1897 সালে ওনার বলা আছে, আজ থেকে 50 বছর বাদে ভারত স্বাধীন হবে, তারপরে চলবে চরম অবক্ষয়ের রাজত্ব, তারপরে ভারত আস্তে আস্তে ফিরে দাঁড়াবে এবং ভবিষ্যৎ ভারত অতীত ভারতকে ছাপিয়ে যাবে। এই যে আমরা ছোটবেলায় যে গান শুনেছি,
বলো বলো অতুল প্রসাদের বলো 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 সবে শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে, ধর্মে মহান হবে কর্মে মহান হবে, নবদিন মুনি মানে সূর্য উদিবে আবার পুরাতন পৌরবে। যাই হোক, তা কবি মানে আসলে কবি মানে হচ্ছে যারা দেখতে পায় এরপরে কি হবে। হ্যাঁ, তো জ্ঞানী মানুষ এই সংজ্ঞাতে আছে। যাই হোক, তো এরকম এটা আশা প্রকাশ করছেন স্বামীজি বলছেন যে এই যে যন্ত্রটা চালিয়ে গেলাম বেলুর মঠ মানে মিশন নিয়ে, রামকৃষ্ণ মিশন নিয়ে বলছেন ১,৫০০ বছর চলবে। আচ্ছা, এরকমও কথা আছে যে আরো বহু মানুষ একসাথে শ্রীরামকৃষ্ণ মন্দিরে প্রার্থনা, তার মানে মন্দিরটা বড় হতে হবে। ভাতের নদীর গঙ্গার জল নাকি ফ্যান, এত ভাত রান্না হবে ফ্যান আর সাদা হয়ে যাবে। স্বামীজির কথা মিথ্যা হবে না। এরা তো মানে কি বলবো স্বামীজি সম্বন্ধে, কি বা বলবো, মানে কতটুকুই বা যোগ্যতা আছে। হ্যাঁ, তিনি শিবের অংশ, তিনি বীরেশ্বর শিবের ইয়ে করে তার মা থাকে। তিনি যখন বলছেন আমি সমাধিতেই থাকতে চাই, তো ঠাকুর বলছেন না, আমি ভেবেছিলাম তুই একটা বড় বট গাছ হবি, তুই তো বলছি এটাও স্বার্থের ব্যাপার, মানে এটাও একটা মুক্তি, সেটাও তো স্বার্থ। আমার কিসের মুক্তি, আমি তো চিরমুক্ত আসলে। তো যাই হোক, স্বামীজি ঠাকুরের সেই কাজ করেছেন। আজকে রামকৃষ্ণ মিশন চলছে, বিভিন্ন প্রতিষ্ঠান চলছে, কাজগুলো চলছে, বা রামকৃষ্ণ মিশন না হলেও রামকৃষ্ণের নাম অনুসারে আরো অনেক প্রতিষ্ঠান বা সেই ভাবের অনুসারে চলছে। ঠিক আছে, তো যেমন ধরুন পরমানন্দ মিশনের কথাই বলছি, সেটাও তো শ্রীরামকৃষ্ণের ভাব অনুযায়ী চলে। স্বামী পরমানন্দ আছেন। তো স্বামীজি বলেছিলেন যে যবে থেকে শ্রীরামকৃষ্ণের জন্ম হয়েছে সত্যযুগের সূচনা হয়েছে। একটা যুগ তো আর দুম করে হয় না, ভবিষ্যমালিকায় আছে ৩২ সাল থেকে সত্যযুগ শুরু হবে, যুদ্ধ হবে, অনেকগুলো দেশ আক্রমণ, অনেকগুলো কিছু লেখা আছে। যাই হোক, তো আমি শুরু করেছিলাম সনাতন নিয়ে, বলেছিলাম যে সনাতন মানে শাশ্বত। এর মধ্যে আমার শিবকে ভাল লাগলো, কারুর কালীকে ভাল লাগলো, বা কারুর অন্য কিছু ভাল লাগলো, লাগতেই পারে, অসুবিধা নেই। প্রত্যেকে আলাদা, তার ভাবনা চিন্তা, তার ইষ্ট তো আলাদা হতেই পারে। ঠিক আছে, তো ধ্যান জিনিসটা আমি জানি না ধ্যানকে কেন স্কুলে শেখানো হয় না। এটা এত ইম্পর্টেন্ট, মানে আমার যে কনসেন্ট্রেশনটা আমি পাবো কোথা থেকে, সেটা মেডিটেশনের থেকেই পাবো। এবং মেডিটেশন করতে গেলে আমাকে যেটা করতে হবে, প্রথমে আমাকে চুপচাপ একটা সুখাসন বলে, আমার পদ্মাসনে বসতে হবে, মুদ্রায় এরকম দরকার নেই। তুমি বসে আগে তোমার মনকে দেখো, মন এটা ভাবছে, মন কি ভাবছে। এরপরে না, মন এটা ভাববে না, মন আমার ইষ্ট, কারুর হয়তো শ্রীরামকৃষ্ণ, কারুর হয়তো শ্রীকৃষ্ণ, কারুর হয়তো মা কালী, বা কারুর হয়তো এসব না, মানে সেটা পদ্ম ফুল বা সূর্য বা ধরুন কাঞ্চনজঙ্ঘা। এটা ভাবতে হবে। কখন ভাবতে হবে? সকালে, সন্ধ্যায়, রাতে 5 মিনিট ভাবুন না, দেখবেন কি ফল হচ্ছে। আর যারা দীক্ষা নিয়েছেন তারা তো জপ করা মানে অজপা হতে বলেছেন বহু মহারাজ। যারা নেননি তারা ধরুন, দেখুন নাম আর রূপ নিয়ে জগৎ। আমি যদি এখন শ্রীকৃষ্ণের নামটা করি, তো শ্রীকৃষ্ণের রূপটা আমার কাছে আসবে, বা মধুসূদন দাদা, কারণ এই যে নাম আর রূপ, তো আমি রূপ ভাববো না, সেটা একদম শেষ, মানে সেটা অদ্বৈত, মানে এই যে দুটো মানে দ্বৈত, বিশিষ্টা দ্বৈত, ওখানে রামানুজ, মধ্যাচার্য, এরকম বিভিন্ন মানুষের নাম আছে। তো আর গুরুকুলে, মানে যে গুরুকুলের ধ্বংস করা দেওয়া হয়েছিল ৮০,০০০ গুরুকুল, তাঁতিদের আঙুল কেটে দেওয়া হয়েছিল যাতে তারা মসলিন না বানাতে পারে, ম্যানচেস্টারের কাপড়গুলো যাতে বিক্রি হয়। তাই গুরুকুলে কি খালি আপনার মানে গীতা বা উপনিষদ বা আরও যা যা আছে, ব্রহ্মসূত্র, ভাষ্য, এরকম অনেক কিছুই আছে।
তো সেটাই শেখানো হতো না, সমস্ত বিদ্যা শেখানো হতো। হ্যাঁ, মানে আঁকা, তারপরে গাওয়া, তারপরে শক্ত সমর্থ শরীর তৈরি করা, অসিযুদ্ধ তখন যেগুলো ছিল, বল্লম, তারপর আরো অনেক কিছু, হিউম্যান সাইকোলজি, অনেক ধরনের 64টা কল। এই শিখে যিনি সংসারে করছেন তিনি ভালো সংসারী অবশ্যই হবেন, এবং যিনি এই এই ব্যাপারটা শিখে হয়তো তার ফিল্ডে ব্যবহার করছেন, সেটা রাজনীতির জগৎ হতে পারে, খেলার জগৎ হতে পারে। খেলার কথা যখন আসলোই একটা কথা বলি, আমি খুব খেলা ভালোবাসি এবং আমি সাহিত্যে চান্স পেয়েছিলাম। আমার বাড়ি থেকে ছাড়েনি, কারণ আমি তখন ক্লাসে ওই ফার্স্ট সেকেন্ড হতাম, এরকম ব্যাপার ছিল। আজকালকার বাবা মারা কিন্তু তার সন্তানদের, কারণ যুগ অনেক পাল্টে গেছে, এখন ওইভাবে কিছু কয়েক তথাকথিত চাকরি তো আমার মনে হয় না থাকবে, বরঞ্চ যারা কোডিং, ডিকোডিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হ্যাঁ, তারপরে রোবোটিক্স, এগুলো শিখবেন, চর্চা করবেন, তবে আপনি কিন্তু ভবিষ্যতে একটা কাজ পাবেন, কাজের মধ্যে থাকতে পারবেন। কারণ দেখুন, পরীক্ষা 10 বছর মনে হয়েছে, স্কুল সার্ভিস কমিশন কবে হয়েছে আমি তাই ভুলে গেছি, প্রাইমারিতে নিয়োগ হয় কিনা জানি না। হ্যাঁ, মানে হলেও অনেক বছর বাদে হয়, অনেক দেরি হয়ে যায়। হ্যাঁ, কিন্তু হয়তো কাজটা 5 মিনিটে। তো আমাদের একটা কি করতে হবে, আমাদের একটা রুটিন বানাতে হবে, যে রুটিনটা আমরা ফলো করতে পারবো। আমাদের তাড়াতাড়ি শুতে হবে, আমাদের ভোরবেলায় উঠতে হবে, উঠে একটু ধ্যান করে একটু শরীর চর্চা করতে হবে, হাত দিয়ে প্রাণায়ামগুলো করতে, ঘাসে হাঁটলাম, উল্টো দিকে করে হাঁটলাম, আমাদের বাম মস্তিষ্ক যেন বলে যে আপনি তো ডান হাতে ব্রাশ করছেন, আপনি বাম হাতেও করুন। ঘাসে হাঁটলাম, প্রাণায়াম, তারপরে ধরুন এই যে সূর্য প্রণাম যে আছে, সেখানে 12খানা আসন একসাথে হয়ে যাচ্ছে, এরকম কিন্তু মুসলিমদেরও আছে। যাই হোক, তো এই তারপরে আমার যা যা যখন যেরকম কাজে গেল সেই কাজগুলো করলাম, রোজ কিছুটা সাহিত্য পড়লাম, একটু দর্শন পড়লাম। হ্যাঁ, বাচ্চাদের তো ঠিক আছে, তাদের আলাদা আত্মবিকাশ বলে একটি বই আছে প্রেমেশ মহারাজের, বৎস কী কী করা উচিত, করলে ভালো, না করলে এরকম ব্যাপারগুলো লেখা আছে। তো এই মোটামুটি একটু আলোচনা হলো। অর্জুনবাবু দেখেছেন, ওনাকে আমি ধন্যবাদ জানাই যে উনি ধৈর্য সহকারে এই আলোচনাটাকু শুনেছেন। আর যারা দেখেননি তাদেরও ধন্যবাদ জানাই, হয়তো তাদের মধ্যে কেউ কেউ হয়তো দেখবেন। তো আমি মোটামুটি ছোট করেই বলেছি যে শিক্ষাটা আমি রামকৃষ্ণ মিশন থেকে পেয়েছি, যে শিক্ষাটা আমি কাকুর থেকে পেয়েছি। আমি কাকুর কথা বলেছিলাম যে এই কাকুই তো আমাকে পড়াতো, পরে স্যাররা পড়িয়েছেন। যাই হোক, তা কাকুর মানে এরকমও হয়েছে যে কাকু কোথাও গিয়েছে, ফিরছে, সেই সাঁকো নেই, গান গাইছে ভয়কে করে জয়, পরে দেখছে ভয়কে করে জয় হচ্ছে না, জয়কে করে ভয় হচ্ছে, হয়ে যাচ্ছে। তো আর পড়লেন কি আছে, এখন সমস্ত বাংলা অনুবাদ পাওয়া যায়, পিডিএফ পাওয়া যায়, আপনি দর্শন, কথামৃত আপনি সব পাবেন। স্বামী ব্রহ্মানন্দ বলেছিলেন কিচ্ছু করতে হবে না, রোজ কথামৃত পড়ো কিছুটা করে। হ্যাঁ, কারণ ঠাকুর কথা বলছে না, কারণ তা লিপিবদ্ধ। যেমন ভাবুন, মাস্টারমশাইয়ের কি স্মরণ শক্তি, উনি ওই ঘটনাগুলো পুরো হুবহু তুলে ধরেছিলেন। হয়তো উনি কিছু কয়েকটা নোট রেস, কিন্তু এইটাতে এই যে বলাটা, এটা তো একটা বিরাট ব্যাপার, তাই না? তো আপাতত আমি টিউশন করি, আমি একটা ইঞ্জিনিয়ার্স কোঅপারেটিভের যুক্ত হয়েছি, যারা রাস্তাঘাট বিল্ডিং এসব বানায়। আমি ওদের বলেছি যে আরও অন্যান্য ফিল্ড, যেমন আমি ঝর্ণার জলের কথা বলেছি। মহারাজ চেয়েছিলেন যে ঝর্ণার জলটা যদি সার্কুলেট করা যায় বিজনেস হিসাবে, তাহলে অনেকের কাজও হবে, মানুষের শরীরও খুব ভালো থাকবে। তো ফলের কথা বলেছিলেন, কমলা লেবু রস, সুকিয়া পুকুরির কমলা লেবু সবচেয়ে বিখ্যাত। চায়ের কথা বলেছিলেন। তো আমরা সেটা শুরু করছি। আমরা নাম দিয়েছি SNF এন্টারপ্রাইজ।
এসএনএফ মানে হচ্ছে আমাদের যে প্রতিষ্ঠানটা, সেটা 2017 সালের বন্যার সময় উদয়নারায়ণপুরকে নিয়ে শুরু হয়েছিল। হ্যাঁ, তো এসএনএফ মানে সিস্টার নিবেদিতা ফলোয়ার্স। তো আমরা ধরুন আম তেল বানাবো, একদম বাড়ির গাছের আমের। চা তো আমরা দেবই, ঝর্নার জলটাও বানাবো, ঠিক আছে। ছোট করেই হোক, আমি তোলাই পাঞ্জি চাল নিয়ে আসবো রায়গঞ্জ থেকে গিয়ে, এটা 100 সাথে করে নিয়ে আসবো। এইরকম ভালো ভালো জিনিসগুলো, বিগড়ের বেগুন নিয়ে আসলাম। আস্তে আস্তেই তো কত জায়গা পড়বে, কৃষ্ণনগরে যেমন সরপুরিয়া সরভাজা, যদিও ওটা মানে বাস স্ট্যান্ডের উপরে যেটা পড়ে ওটা আসল না, ওটা ভালো না খুব একটা। যেটা আছে অঘোর বলে একজনের আছে স্টেশনের ওদিকে, ওটাই হচ্ছে সবচেয়ে বিখ্যাত। নবদ্বীপের দই আছে, এটা যদি একটা জায়গায় মানুষ পায় এবং সেটা যদি আমি সুন্দরভাবে তাদেরকে প্রেরণ করতে পারি। আমার চাষি ভাইদের সাথে অনেক যোগাযোগ আছে, কারণ আমি ট্রাক্টরের কাজ করেছিলাম উত্তর 24 পরগনা মহিন্দ্রার। আমার পুরো দায়িত্ব ছিল। আমার ওদের সাথে অনেকবারই বলছি যে আমি অর্গানিক চাষের ফসলটা চাচ্ছি। এবার এই হয় চারদিকে ইনঅর্গানিক, মাঝখানে অর্গানিক, এরকমভাবে করাটা খুব মুশকিল। তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে আরও বহু মানুষকে এই ব্যাপারটা সচেতন করতে হবে যে আমাদের যে রোগগুলো অসুখগুলো হচ্ছে আমাদের, সেগুলো আমাদের খাদ্য থেকে হচ্ছে। তার মধ্যে মানে শস্য খালি না, এই যে মাছ, কারণ এই যে আমি কীটনাশক দিচ্ছি, মানে সেইটা জলটা তো পুকুরে পড়ছে বা নদীতে পড়ছে। এই পৃথিবী সবার জন্য, প্রতিটি মানুষ, পশু পাখি প্রাণী। এবং এই সুকান্ত ভট্টাচার্যের যে কথাটা, যে পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। তা আমিও ভেবেছি যে আমি ওই চ্যাপ্টার ওয়াইজ আমি সমস্ত আমার পক্ষে যতটুকু সম্ভব আলোচনা করে রাখবো। অন্যদেরও বলেছি, সেটা আগে বললাম। এছাড়া আমাকে একটু ব্ল্যাক বোর্ড কিনতে হবে। এখন আমি জানি না ডিজিটাল বোর্ডের দাম কত, হয়তো প্রচুর দাম। দরকার নেই, আমি ছোট করে শুরু করি। হ্যাঁ, আমি বিষয়গুলো, আমি অন্যান্য বন্ধুরা সবাই, শুভম দেখছে, ভাল লাগছে, যাই হোক, শুভম ফোন করবেন। তো এই ধরনের একটা জীবনচর্চা, একটা টাইম টু টাইম, হ্যাঁ, এই করবো সবসময় আমি একটা কিছু শিখবো, মানে শেখার যে আগ্রহটা, যে ধরুন আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, এই কবিতাটা এত সুন্দর। ক্লাস 4-এর কবিতা। ক্লাস 5-এ আসলো রাখাল ছেলে। হ্যাঁ, রাখাল ছেলে, রাখাল ছেলে। আপনি একটু যত মেমোরিটাকে পিছন দিকে রিক্যাপিচুলেশন অফ মেমোরিটা করবেন না, তো আপনার মাথায় থাকবে। দেখুন, আমাদের মাথায় 3টে জায়গা আছে, একটা গুরু মস্তিষ্ক আর সেরিব্রাম আর লঘু মস্তিষ্ক সেরিব্রাম, আর একটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা। তা তুই তো এই গুরু মস্তিষ্কের মধ্যে যদি কোনো কিছু তথ্য ঢুকে যায়, তাহলে কিন্তু সেটা কিছুতেই বেরোবে না। এই তার জন্যেই আমাকে একটু চার্ট করে, মানে ধরুন এই 1526 বাবর, প্রথম পানিপথের যুদ্ধ, 27-এ হয়তো খানুয়ার যুদ্ধ, 29-এ তালিকোটা এটা হবে, বাবর নামা ওনার বোনের লেখা। আকবর সিঁড়ি থেকে পড়ে গেছিলেন, আকবর 1542 সালে অমরকোটে তার জন্ম। হ্যাঁ, তারপরে ওনার হলো, কি বলে, অমরকোটে এতে জন্মটা গেল। তারপরে ওনার 1676-এ হলদিঘাটের যুদ্ধ হলো, 1576-এ 1605-এ আকবর চলে গেলেন। নবরত্ন সভা, টোডর মল্ল বা কী বলে তানসেন, এইভাবে আমি যে চার্ট করে সব কিছু, মানে এটা আমি ইতিহাস কেন, ভূগোল, ভারত শিলা, আগ্নেয় শিলা, পাললিক শিলা, আমি চার্ট করি। হ্যাঁ, সেইগুলোকে দেখুন, এই যে কম্পিটিটিভ এক্সামে WBCS-এর কথা বলছি, এই পরীক্ষাটা তো মোটামুটি হয় এবং পশ্চিমবঙ্গের সবচেয়ে নাম করা পরীক্ষা। মাধ্যমিকের জিনিসটা পিলির ক্ষেত্রে খুব ভালোভাবে পড়তে হবে। আমার দিদি 13 র্যাঙ্ক করেছিল। আমার বন্ধু সৌম্য দাস, স্কুলের হাই স্কুলের টিচার ফিজিক্সেরও 3বার পেয়েছিল, করেনি। তখন ওখানে বিভিন্ন ধরনের গণ্ডগোল চলছিল বা অন্য কোনো কারণে হোক, ও করেনি, কিন্তু 3বারই দিয়েছে, 3বারই পেয়েছে। এরা কিন্তু কোনো কোচিংয়ে পড়েনি, এরা নিজেরা পড়েছে। তো আমি আপনাদের বলছি, আপনারা ধরুন কোনো পরীক্ষা দেবেন,
তা সেক্ষেত্রে আমি আপনাদের সাহায্য করতে পারি, অবশ্যই সেটা মানে মানে প্রফেশনাল ইয়েতে। তো কীভাবে পড়াগুলো, যেমন সাইন দিয়ে আমি সব পেয়ে যাই, সাইন 30 ½ সাইন 45 1/√2 সাইন 60 √3/2 সাইন 90 0 আবার কস 30, এই আমি সাইন দিয়ে পেয়ে যাচ্ছি। আমি ওই সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার এইগুলো একটা সম্পর্ক পেয়ে যাচ্ছি। আমি জানছি, আমি ধরুন আমি কথার কথা বলছি, গাছের পাতার রং সবুজ কেন। এবার ধরুন যে লিখবে গাছের পাতায় ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ আছে, তাই গাছের পাতার রং সবুজ, এটা হলো একটা উত্তর। আর আরেকটা শোনো, পাতার মেসোফিল কলাম গ্রানা অঞ্চলের থাইলাকয়েড বডি মধ্যে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকে, তাই গাছের পাতার রং সবুজ। এইভাবে বলাটা, বা এটা তো সে আগেও বলেছি যে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের অর্জনের আগ্রহে পরাতড়িৎধর্মী মৌল পরমাণু উহার সর্ববহিস্থ খোলকের ইলেকট্রন বর্জনপূর্বক ধনাত্মক আয়নে এবং অপরাতড়িৎধর্মী মৌল পরমাণু ওই বর্জিত ইলেকট্রন গ্রহণপূর্বক ঋণাত্মক আয়নে পরিণত হয়ে স্থির তড়িতা মাত্রার বিপরীত তড়িতাকর্ষণে যে যোজন ক্ষমতায় পরস্পর যুক্ত হয়ে যৌগ গঠন করে তাকে বলা হয় তড়িৎযোজ্যতা। তো এই ধরুন পর্যায় সারণীটা খুব দরকার। হ্যাঁ, ওই একদম ডান দিকে 19 নম্বর ঘর, ওখানে আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এবার ধরো সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম কি চাইবে হতে, ওই যে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস, সোডিয়াম চাইবে হচ্ছে নিকটবর্তী আছে 10 মানে নিয়ন হতে, আর ক্লোরিন হচ্ছে 17, ও চাইবে আর্গন হতে। ও ইলেকট্রন ছাড়বে, ও ইলেকট্রন নেবে, এটা উমুখী চিহ্ন, এবং সেটা চললো আর কি, এটা সিস্টেমটাকে বলা হলো। তো আমরা শুরু করেছিলাম ইয়ে দিয়ে, মানে সনাতন কথাটা। সনাতন কথাটা কি, সনাতনের মোটামুটি বৈশিষ্ট্যটা কি, এবং এই ব্রাহ্মণ, এইগুলো নিয়ে বলছিলাম যে ব্রাহ্মণের কাজটা কী ছিল, বিদ্যা চর্চা করে এবং পড়াশোনা করে। ব্রাহ্মণ কোনোদিন ভালো শাসক, খুব কম, রেয়ার হতে পারবে না, এটা জিনের ব্যাপার। তো বা অন্য কোনো ব্যাপার হতে পারে, আমার ধারণা এটা জিনের ব্যাপার। তো এইভাবে যদি আমরা এগিয়ে যেতে পারি, একটা সুন্দর রুটিন বেটে সেই রুটিনটাকে ফলো করা, পড়াগুলো খুঁটিয়ে, আমরা যখন, যেহেতু আমাদের সময় না স্যার ছিল না সেরকম, আমরা বই ধরে ধরেই পড়া এবং এক্সারসাইজ এবং ছোটো ছোটো করে এক্সাম দেওয়া, এটা কিন্তু কন্টিনিউ চালাতে হবে। এবং সব কিছু আমি পয়েন্ট এই কুকুর ক্যানিস ফ্যামিলিয়ারিস, মানে বিজ্ঞানসম্মতগুলো বলছি। ধরুন বিড়াল হচ্ছে ফেলিস ডোমেস্টিকাস, আচ্ছা, আর ব্যাং আছে সোনা ব্যাং, কোনো ব্যাং, একটা মেলোনিস্টিকটাস, আর একটা রানা টাইগ্রিন, মানে সোনা ব্যাং, ওটা ইয়ে হলো। হ্যাঁ, তো এইগুলোকে আমি যত চর্চা করবো আমার মস্তিষ্ক তত সক্রিয় হবে, আমি সুন্দরভাবে বাঁচতে পারবো। আমার খাতায় কলমে হাতে কলমে কাজ জানার দরকার আছে, সেই কাজে কোনো অসুবিধা হচ্ছে না, কিছুই না। অনেকে সেলাই মিস্ত্রি করে কিছু একটা বানালো হয়তো, হ্যাঁ, সেটা কুর্তিও হতে পারে, আবার হয়তো সেরকম কিছুই না, ওনার হাতে এখন টাকা নেই, এটাও হতে পারে। তো যাই হোক, এইভাবে আমরা পড়াশোনাগুলো করব। এখানে একজন, অনেকে দেখছেন, 3 জন, ঠিক আছে। এই মোটামুটি এই প্রসেসটাকে আমাকে ফলো, এছাড়া আমি তো এটা আমি গান শুনলাম, আমি কিন্তু গান লিখি, জানেন তো, এবং আমার বন্ধু সন্দীপন সেগুলোকে সুর দিয়ে ভিডিও করে মোটামুটি 5-6টা গান অলরেডি ইউটিউবে হয়ে আছে। আপনি যদি প্যালেট অফ সংস দেখতে চান বা খুঁজে না পেলে আমাকে একটা মেসেঞ্জারে মেসেজ করে দেবেন, আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো। হ্যাঁ, তো যাই হোক, আজকে এই অবধি থাকলো। আপনাদের সবার আমি মঙ্গল কামনা করি, আপনারা সুন্দর থাকুন, সুস্থ থাকুন, সমমর্মিতা বোধ জাগ্রত হোক, আমরা যেন আমাদের স্থৈর্য, মানে আমি বলছি ভাববেন ওটা জ্ঞান দিচ্ছি, এটা আমার ফিলিংস থেকে, আমরা যেন আমাদের স্থৈর্য ধরে রাখতে পারি। হ্যাঁ, আমরা এই, এবং WBCS এর ক্ষেত্রে তো আমি বললামই যে আমি পড়িয়ে দিতে পারবো।
কারণ মাধ্যমিক সিলেবাস কি, মাধ্যমিকে তো একটা খুব ভালো ছিল জানেন কি, আমাদের সময় দুবার অঙ্ক পরীক্ষা হয়েছিল। এটা মনে হয় না ইতিহাসে কোনোবার হয়েছে। যাই হোক, এবার আমাদের আউট অফ সিলেবাস অনেক কোশ্চেন এসেছিল, সে নিয়ে কান্নাকাটি আমাদের কি হবে। আমিও তো খুব ফেড আপ হয়ে গেলাম যে অঙ্কটা মেন। তারপরে যে প্রশ্ন আসলো সেটা 25 মিনিটের আগে, 2 ঘন্টা 25 মিনিটে শেষ হয়ে গেল। হ্যাঁ, তো এই আমাদের পড়াশোনাটাও যেমন করতে হবে, লেখাটা, হাতের লেখাটা যেন খুব সুন্দর হয়। আগে তো হাতের লেখায় নম্বর ছিল, হাতের লেখাটা যেন সুন্দর হয়, স্পষ্ট হয়, ফাঁক ফাঁক গ্যাপ গ্যাপ হয়, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি পেন্সিল অনেক রকম ইউজ করবো। একটা 0.5 আমি সেটা আঁকলাম, সেটা 2Bও 6 পাওয়া যায়, 4Bও পাওয়া যায়, ঠিক আছে, বা HB পাওয়া যায়। হ্যাঁ, তো আজকে যিনি পুরো আলোচনাটাই শুনলেন, অর্জুনবাবু, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে। এবং আপনার যদি কোনো সাজেশান থাকে বা মনে হয় যে এই জায়গাটা ভুল, এই জায়গাটা ঠিক করা দরকার, কারণ চ্যানেলটা আপনারা দেখতে পারবেন যে চ্যানেলে বেশ কিছু ভিডিও অটোমেটিক্যালি না ইতিমধ্যে হয়ে গেছে। তো আপনাদের কুশল মঙ্গল সবই প্রার্থনা করছি ভগবানের কাছে। আপনারা ভালো থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন।